আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা গতি অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। এর আগের দিন আমরা মোটামুটি গতি সংক্রান্ত যে টপিকগুলো পড়ানো হয়েছিল এর মধ্যে আমরা সংজ্ঞা রিলেটেড কিছু টপিক দেখাইছিলাম। তো আজকে আমরা এমন একটা টপিক দেখাবো যে টপিকটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকে প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এবং এইখান থেকে তোমাদের কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। চলো আমরা দেখে আসি। তাহলে আমাদের কি দেখবো আজকে টপিকে? মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। এই যে টপিকটা আমরা দেখবো, তা আমরা কিন্তু এখানে থিওরি আলোচনা করছি না। আমরা সাধারণত কি দেখাচ্ছি, বোর্ড পরীক্ষায় কিভাবে আমরা খুব সহজেই এই টাইপের প্রশ্নগুলো উত্তর করতে পারবো এবং এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে মানে খুব সহজেই কিন্তু উত্তরগুলো করতে পারি এবং কি যাতে কোনো ভুল না হয় এই টেকনিক কিন্তু আমরা শেখাচ্ছি। তো চলো আমরা আমাদের প্রশ্ন দেখি। প্রশ্নে দেখো, আমাদের একটা গ্রাফ থাকবে, মানে এই টপিকটা আসে কোথা থেকে, গ্রাফ হতে। তো গ্রাফ হতে আমাদের কি বলবে, মোট অতিক্রান্ত দূরত্বের মান নির্ণয় বের করতে বলবে। তো দেখো আমার এই যে গ্রাফ, এই গ্রাফের ক্ষেত্রে একটা থাকবে কি সময় অক্ষ থাকবে এবং একটা থাকবে আমাদের হচ্ছে বেগের অক্ষ। মনে রাখবা যে এই সময় অক্ষ বরাবর যেটা আমরা বলছি আসলে ওটা কোন অক্ষ, এক্স অক্ষ, এবং বেগের যে অক্ষটা ওটা আসলে কোন অক্ষ, ওয়াই অক্ষ। তো সবসময় খেয়াল রাখবা এক্স অক্ষ বরাবর হবে কি আমাদের সময় এবং ওয়াই অক্ষ বরাবর কি থাকবে আমাদের বেগ বা ভেলোসিটি। এখন এই যে গ্রাফটা দেওয়া থাকবে, এই গ্রাফটা থাকবে বেগ ভার্সেস সময়। তাহলে গ্রাফটা কিসের থাকবে ভাইয়া, বেগ ভার্সেস সময়। এখন এই বেগ ভার্সেস সময় রেখা হতে আমাদের কি বের করতে দিবে ভাইয়া, মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। তো চলো গ্রাফটা কেমন থাকতে পারে। তো গ্রাফটা মনে করো আমাদের এই রকমের একটা গ্রাফ দেওয়া আছে। এখন দেখো ভাইয়া, আমরা বিন্দু ধরে নিচ্ছি ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এবং আমার মান দেওয়া আছে 0 থেকে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6, 8, 10, 12, 14, এবং এইদিকে আমাদের দেওয়া আছে কি 10, 20। তাহলে এইদিকে আমাদের ভেলোসিটির মান দেওয়া আছে এবং এইদিকে টাইমের মান দেওয়া আছে। এবং আমাদের দেখো গ্রাফটা কি হয়েছে, যখন সময় ছিল 0 তখন বেগের মান কত ছিল, 0। সময় বেড়ে যাচ্ছে এই বরাবর, বেগের মানও বেড়ে যাচ্ছে এই বরাবর। তাহলে দেখো তো ভাইয়া, সময়ের সাথে সাথে আমার বেগের মানটা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবং দেখো যখন বস্তুটা এই অবস্থানে পৌঁছাইছে, এই অবস্থানে পৌঁছানোর পরে বস্তুর কিন্তু বেগের মান আর বাড়ে নাই। কি হয়েছে, বেগের মানটা এক্স যে অক্ষটা আছে এই অক্ষের কিভাবে গেছে, সমান্তরালে গেছে। তো আমরা বলতে পারি 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত, কয় সেকেন্ড ভাইয়া, 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত আমার বেগের মান বেড়ে গেছে। আবার 4 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমার বেগের মান কি আছে, বাড়ে না, স্থির আছে। এবং দেখো 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত আমার বেগের মানটা কি আছে, হ্রাস পাচ্ছে। এখন এই টাইপের যে গ্রাফগুলা, এগুলো দেখলে তুমি কিভাবে বুঝবা যে আসলে কোনটা সমবেগ, আসলে কোনটা সমত্বরণ, আমরা কিভাবে বুঝবো? তো এভাবে মনে রাখবা, যদি গ্রাফটা কেমন হয়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, গ্রাফটা যদি এই রকমের হয় তাহলে এই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে মূল বিন্দুগামী গ্রাফ। কি ভাইয়া, এই গ্রাফটাকে আমরা কি বলবো, y mx সরলরেখার সমীকরণের গ্রাফ। তাহলে এই গ্রাফটা কি ভাইয়া, মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফ। তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়, আমার বেগের মান বাড়ছে। তাহলে বেগের মান যদি সময়ের সাথে বাড়ে তখন ওইখানে বস্তুর কি পাওয়া যায়, ত্বরণ পাওয়া যায়। তাহলে বেগের মানটা যদি সময়ের সাথে কি হয়, বেড়ে যায়, তাহলে এখানে কি পাওয়া যাবে, তাহলে মনে রাখবা যেহেতু আমার বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে সুষম ত্বরণ, সুষম ত্বরণ। কিন্তু দেখো যখন ভাইয়া আমরা এ থেকে বি অবস্থানে যাচ্ছি বা এ থেকে বি তে আসতেছি তখন আমাদের কিন্তু বেগের মান আর বাড়ে নাই। দেখো বেগের মান একটা ফিক্সড মান আছে, বেগের মান ওখানে ধ্রুবক, বেগের মানে কোনো চেঞ্জ হয়নি। তার মানে এটা কি, এটা অবশ্যই সমবেগ। এটা কি ভাইয়া, সমবেগ। এবং দেখো বি থেকে সি, এই বি থেকে সি অবস্থানে আমার কিন্তু বেগের মান কি পাইছে, হ্রাস পাইছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি,
সুষম মন্দন। সুষম কি ভাইয়া? মন্দন। তাহলে আমার বেগের মানটা যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা কি বলবো? সুষম ত্বরণ। বেগের মান যদি সমান থাকে বা ধ্রুব থাকে তাহলে সমবেগ, এবং আমার কি বেগের মান যদি হ্রাস পায় তাহলে তাকে আমরা কি বলছি? সুষম মন্দন। তো এই টাইপের যদি কোনো গ্রাফ থাকে তাহলে তুমি কিন্তু খুব সহজে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা তাহলে কিভাবে কোন সূত্র কখন ইউজ করবো? অনেকগুলো তো সূত্র আছে, তো সব সূত্র ইউজ করার দরকার নাই। তুমি একটা মাত্র সূত্র ইউজ করবে, একটা সূত্র যদি ইউজ করো তাহলে অঙ্ক কোনোদিন ভুল যাবে না। এবং আমরা কিন্তু আরেকটা শর্টকাটের মাধ্যমে দেখাবো যে কিভাবে আমরা 2 সেকেন্ডে এই টাইপের যদি ম্যাথ থাকে এমসিকিউতে যদি বাই চান্স চলে আসে আমরা 2 সেকেন্ডে উত্তর করতে পারবো। তো চলো আমরা একটু দেখি। তো আমার দেখো ভাই এই যে ও এ অবস্থানে আমার কিন্তু বেগের মানটা কি পাইছে? বৃদ্ধি পাইছে। তার মানে কি সুষম ত্বরণে বস্তুটা আগাচ্ছে। এখন এই টাইপের যদি আমার কি হয় বেগের মানটা বৃদ্ধি পায় তাহলে সব সময় মনে রাখবা এই অংশের জন্য সূত্র ইউজ করবা কি? s = u + v ডিভাইডেড বাই 2 * t। কি বললাম আমি ভাইয়া? বেগের মানটা বৃদ্ধি পাইছে, তাহলে এই টাইপের অংশে আমরা কোন সূত্র ইউজ করব? সব সময় অন্য কোনো সূত্র ইউজ করার দরকার নাই, তুমি এই সূত্র ইউজ করবা, তাহলে দেখবা যে কখনো ভুল যাবে না। তাহলে s = u + v ডিভাইডেড বাই 2 * t। এবং দেখো ভাইয়া সমবেগী অংশ, এটা কি? ab সমবেগ। সমবেগের সূত্র কত হয়? s = vt। এখন এটা কি সুষম মন্দন, তাহলে এই ক্ষেত্রে কোনটা আবার ইউজ করব? তাহলে তুমি কোনটা ইউজ করবে সুষম ত্বরণের জন্য? আমার u + v ডিভাইডেড বাই 2 * t। তাহলে এখানেও কোনটা ইউজ করব ভাইয়া? s = u + v ডিভাইডেড বাই 2 * t। এই দেখো দুইটা সূত্র, মাত্র দুইটা সূত্র তুমি যদি মুখস্থ রাখো এই টাইপ তোমার কভার। তো চলো তাহলে আমরা কি বলছি? মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট মানে কি? সবগুলা যোগ করব। তাহলে সবগুলা দূরত্ব যোগ করলে কত হবে? s = তাহলে ধরো s1 s2 s3, তাহলে s1 + s2 + s3। এখন চলো আমরা ম্যাথটা দেখি। তাহলে আমার মোট দূরত্ব কত হবে? তাহলে s1 কত? u + v, আদি বেগ কত? 0, শেষ বেগ কত ভাইয়া? 20 ডিভাইডেড বাই 2 * t কত? 4 সেকেন্ড প্লাস s2। s2 মানে কি? s = vt, তাহলে বেগ কত ছিল সমবেগে? 20। তাহলে 20 * টাইম কত? দেখো তো ভাই সমবেগ কত সেকেন্ড থেকে কত সেকেন্ড? 10 থেকে 4, মানে 4 থেকে কত সেকেন্ড? 10। তাহলে আমার কত হচ্ছে? 10 থেকে 4 বাদ দিলে 6 সেকেন্ড। 6 সেকেন্ড সমবেগে যাচ্ছে, প্লাস এখানে কত? আদি বেগ কত? এখানে 20, শেষ বেগ কত? 0। তাহলে 20 + 0 ডিভাইড বাই 2 * t কত সেকেন্ড? 10 থেকে 14 মানে 4 সেকেন্ড। তাহলে যোগ করো তুমি এবার। তাহলে 20 কে 2 দ্বারা ভাগ করলে 10, 4 × 10 = 40, যোগ 6 × 2 = 12, 120, যোগ 10, 4 × 10 = 40। তাহলে আমার কত হলো? 40 40 80, 200 মিটার। তাহলে আমরা দেখো ভাই খুব সহজেই একটা সূত্র এখানে আর একটা সূত্র এখানে, দুইটা সূত্রের মাধ্যমে আমরা খুব সহজে এই মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে পারলাম। এখন এই টাইপের প্রশ্ন যদি আমাদের এমসিকিউতে আসে তাহলে এমসিকিউতে আমরা কিভাবে খুব সহজে 2 সেকেন্ডের মধ্যে করতে পারি, এবং এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে 100% আসে। তো চলো দেখি। এখন দেখো ভাইয়া, এখন আমরা এমসিকিউ শর্টকাট দেখবো এখানে। এমসিকিউ যদি এই টাইপের প্রশ্ন আসে, এখন দেখো ভাইয়া আমার এখানে কয়টা পোর্শন আছে? 3টা। তুমি চাইলে কিন্তু আলাদা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং কি এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে তুমি কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো। তার মানে আমরা কি বলতে পারি? আমার এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন ক্ষেত্রফল হবে মোট অতিক্রান্ত দূরত্বের সমান। তাহলে কি বললাম ভাই আমরা? আমার এক্স অক্ষের সাথে উৎপন্ন যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রের ক্ষেত্রফলে হবে কি মোট অতিক্রান্ত দূরত্বের সমান। তাহলে ভাই তুমি চাইলে ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আবার কি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে মোট আবার অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবা। কিন্তু আমরা ওটা করবো না, আমরা একটা সূত্র মনে রাখবো কি? যে ট্রাপিজিয়ামের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু কি ভাইয়া? উচ্চতা। তাহলে দেখো তো ভাইয়া এই প্রশ্নে
আমার সমান্তরাল বাহু কোনটা? দেখো এ বিন্দু থেকে যে এই পয়েন্টের যে উচ্চতা কত 20, আবার এই পয়েন্ট গুলা দেখো তুমি সবগুলা পয়েন্টের উচ্চতা কত 20, তাহলে আমার এই বাহু আর এই বাহুর উচ্চতা কি ফিক্স না? তাহলে আমার এ বি বাহু আর ও সি বাহুটা কি পরস্পরের সমান্তরাল? যদি সমান্তরাল হয় তাহলে আমার কি সূত্র কি আসবে? হাফ। সমান্তরাল বাহু কে কে? একটা হচ্ছে ও সি কত 14, তাহলে 14 যোগ আর এই বাহুটা কত সমান্তরাল এ বি বাহুটা, তাহলে 6, 10 আর 4 বাদ দিলে কত হয় 6, তাহলে 14 আর 6 যোগ করলা ইন্টু উচ্চতা। উচ্চতা কত ভাইয়া? উচ্চতা দেখো 20 মিটার, 20 20, তাহলে আমার এখানে কত আসে 14 আর 6 কত হলো 20, 20 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 10, তাহলে 10 গুণিত 20 মানে কত 200 মিটার। তা দেখো খুব সহজে আমরা এত বড় অঙ্কটা খুব সহজে একটা লাইনের মধ্যে কিন্তু। এবার আমরা হচ্ছে নতুন একটা এমসিকিউ দেখব। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এবার খুব ইম্পর্টেন্ট, আশা করছি আসবে, দেখা যাক আল্লাহ ভরসা বাকিটা। তো দেখো দুটা অবস্থান দেওয়া আছে, একটা হচ্ছে ধরো এ অবস্থান, একটা কি বি অবস্থান। এ অবস্থান থেকে তুমি যাবা কোথায়? বি অবস্থানে যাবা। এখন টোটাল পথ কত ধরে নিছি আমরা? মোহনপুর থেকে রাজশাহীর দৈর্ঘ্য x মিটার। এখন তুমি এ থেকে বি তে যাবা, যাওয়ার জন্য তুমি রওনা দিলা। প্রাথমিক অবস্থায় তুমি কত বেগে রওনা দিছ? ইউ বেগে রওনা দিয়েছ। ইউ বেগে তুমি অর্ধেক পথ আসলা x/2, অর্ধেক পথ আসার পরে তোমার বেগটা চেঞ্জ করলো, চেঞ্জ করে কত বেগে গেল ভাইয়া? ভি বেগে গেলা। তাহলে অর্ধেক পথ তুমি ইউ বেগে যাও এবং বাকি অর্ধেক পথ তুমি কি বেগে গেছো? ভি বেগে গেছো। তোমার এখানে ইউ ভি অবশ্যই কিন্তু ধ্রুব বেগ বা সমবেগে তুমি কিন্তু গতিশীল, তোমার কিন্তু ত্বরণ নাই এখানে কোনো। এবং আমাদের প্রশ্নে বলছে গড় দ্রুতি কত? গড় দ্রুতি কত? তাহলে তুমি কোথা থেকে কোথায় যাবা? মোহনপুর থেকে রাজশাহী যাবা, তাহলে আমরা গড় দ্রুতির সূত্র কি জানি? গড় দ্রুতি ইকুয়াল টু মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন ভাইয়া মোট দূরত্ব কত? তাহলে তুমি টোটাল কতটুকু পথ যাবা? এক্স পরিমাণ। মোট সময় কত? তো তুমি এক্স এই যে কত বেগে যাচ্ছে ইউ বেগে, তাহলে অর্ধেক পথ যেতে কত সময় লাগবে তোমার? t1 ধরে নাও, এবং বাকি অর্ধেক পথ যেতে কত সময় লাগবে? t2, তাহলে t1 প্লাস t2। কিন্তু আমার কি প্রশ্নে কোথাও t1 প্লাস t2 বা t1 t2 এর মান দেয়া আছে? নাই। তোমার কি বের করতে হবে? এই t1 এবং এই t2 এর মান বের করতে হবে। তুমি যদি এই t1 t2 বের করতে পারো তাহলে কিন্তু অঙ্কটা পারবা, আর তাছাড়া তুমি যদি বুঝতেই পারবা না, তোমার মাথা একদম শেষ, তুমি আওলায় যাবে একদম, তোমাকে দেওয়া হবে না ভাই এগুলা। একটু আসো দেখি কিভাবে হয়। দেখো দেখাও, তাহলে এক্স t1 কত? তাহলে আমরা সমবেগের জন্য সূত্র কি জানি? s vt। তাহলে s কি হয় ভাইয়া? vt। তাহলে আমরা t1 বের করব। তাহলে অর্ধেক পথ যাচ্ছ তুমি কত সময়ে? t1 সময়। তাহলে আমরা x/2 অর্ধেক পথ যাচ্ছি u বেগে কত সময়? t1 সময়। তাহলে t1 কত? x/2u। তাহলে t2 কত হবে? x/2v। তাহলে x/2u প্লাস x/2v। এখন এইখান থেকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কত হয়? 2uv। আর আমাদের ভাইয়া বলো তো এখানে উপরে কি আছে? x আছে। তাহলে এখান থেকে লসাগু করলাম কত হলো? 2uv। তাহলে আমার এখান থেকে গুণ করো, তাহলে 2u আছে, থাকে কি v প্লাস u। এবং দেখো তো এখানে কি x গুণ আকারে আছে না? তো সবগুলো থেকে x কমন নিলাম, একদম একবারে করে দিয়েছি। এই দেখো দেখো, তাহলে এটা কি উল্টে হয়ে যাবে? তাহলে আমার x কেটে যাবে, তাহলে 2uv ডিভাইড বাই u প্লাস v। তাহলে এই যে এই টাইপের যদি কোনো ম্যাথ আসে তাহলে সূত্র কি হবে? গড় বেগের 2uv ডিভাইড বাই u প্লাস v। দেখো তোমার শুধুমাত্র প্রশ্নে কি দেওয়া থাকবে? বেগের মান দেওয়া থাকবে, আর কোনো মান দেওয়া থাকবে না। তাহলে আমার সূত্র কি ভাই? গড় দ্রুতির 2uv ডিভাইডেড বাই u প্লাস v। এখন তোমাকে বলছে অর্ধেক পথ তুমি যাবা u বেগে, বাকি অর্ধেক পথ যাবা v বেগে। যদি এরকম প্রশ্ন না বলে তোমাকে বলে এরকম যে তুমি গেলা u বেগে, গেলা কত বেগে? u বেগে, আবার ফিরে আসলে কত বেগে? v বেগে। তাহলে এই টাইপের ক্ষেত্রে কিভাবে করবা? সেম ভাই, সেম সূত্র, তুমি এই সূত্র ইউজ করে কিন্তু অঙ্কটা করতে পারবা।
শুধু আমার এখানে মান দিয়ে দিবে, ধরো 10 মিটার/সেকেন্ড বলে দিছে আর ওখানে 15, তুমি মান বসাও, মান বসালেই তুমি কি পাবা, উত্তর পাবা। এবার চলো দেখে আসি এই প্রশ্নটা কিরকম প্রশ্ন আসতে পারে এখান থেকে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। এখানে কি বলা আছে, যাত্রা পথে কতবার মিলিত হবে, অথবা বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে একটু মেরে কিন্তু উত্তর করতে পারবো। চলো দেখে আসি। তাহলে এখানে মাথায় রাখবো সবসময় একটা কথা, যে একটা ব্যক্তি হবে না বা একটা বস্তু হবে না, সবসময় দুটা থাকতে হবে। কয়টা থাকতে হবে, দুটা। এর মধ্যে একটা থাকবে হচ্ছে সুষম ত্বরণে, সুষম ত্বরণে গতিশীল হবে। একটা বস্তু কিভাবে গতিশীল হবে, সুষম ত্বরণে গতিশীল হতে হবে মাস্ট, এবং আরেকটাকে সমবেগে গতিশীল হইতে হবে, সমবেগে গতিশীল হতে হবে। তাহলে কি বললাম ভাইয়া, এই টাইপের টেকনিক কি, যে একটা অবশ্যই সমবেগে গতিশীল হইতে হবে, আর একটা কি সুষম ত্বরণ। এখন বলতে পারো ভাই এটা সামনে এটা পিছনে হইতে পারে, হ্যাঁ হইতে পারে, এখানে কোনো সমস্যা নাই। এখন দেখো, এটা যদি সুষম ত্বরণ হয় তাহলে এটা সমবেগে, এটা যদি সুষম ত্বরণ হয় তাহলে এটা হতে হবে কি সমবেগে। প্রশ্নের ভেতরে উত্তর, তোমার প্রশ্নে কি দেওয়া থাকবে, ত্বরণ দেয়া থাকবে, এখানে কি দেওয়া থাকবে, বেগ দেয়া থাকবে। তুমি যখন প্রশ্ন পড়বা তখন কিন্তু ত্বরণ দেয়া থাকবে, বেগ দেওয়া থাকবে। তাহলে এটা তো দেখলেই বুঝতে পারবা যে কোন বস্তু সুষম ত্বরণে গতিশীল আর কোন বস্তু সমবেগে গতিশীল। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এবার যেহেতু এটা সুষম ত্বরণে গতিশীল, এটা সমবেগে গতিশীল, তাহলে সব সময় সুষম ত্বরণে যে তার জন্য সবসময় ইউজ করবে সূত্র s ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে যে সুষম ত্বরণে গতিশীল তার জন্য সবসময় কোনটা ইউজ করবা, s ut প্লাস হাফ a t স্কয়ার। আর এই কি সমবেগে গতিশীল, তাহলে এর জন্য সবসময় সূত্র তুমি কোনটা ইউজ করবা, s vt। কোনটা, s vt। এবার আসো প্রশ্নে, আমাদের দেখো দূরত্ব, দূরত্ব এটা মোটামুটি আমাদের ab এর মধ্যে দূরত্ব দেওয়া থাকে, তো আমরা যেহেতু দেওয়া থাকে তাহলে এটাকে ধরছি মনে করো x, আর এটাকে ধরছি আমরা s, এটা আমাদের কিন্তু দেওয়া থাকবে না। এখন তাহলে বলো, আমার এই যে বি অবস্থান থেকে যদি সি অবস্থানে যায়, তাহলে তাদেরকে টাইম কিন্তু একই লাগবে। ধরো এই বছরে এখান থেকে সি পথে যাবে এবং এটা বি থেকে পথে যাবে, সিতে যাবে, তাহলে এদের টাইমটা কি লাগে, সেম লাগে, এজন্য আমরা টাইম আলাদা ধরবো না। তাহলে বি কে কতটুকু পথ অতিক্রম করতে হবে, এস করে। তাহলে কিভাবে যাচ্ছে, সমবেগে। সমবেগ সূত্র কি হবে, এস ইকুয়াল টু ভিটি। এবং তাহলে বলো বি বস্তুটা কতটুকু পথ অতিক্রম করবে, টোটাল এক্স প্লাস এস। তাহলে আমার তখন তার এস হবে না, এটা তখন কি আর এস হবে না, তখন কি হবে আমার টোটাল পথ, তাহলে এক্স প্লাস এস কত হবে ভাই, এক্স প্লাস এস। তাহলে কত হয়, আদি বেগ যদি স্থির থাকে তাহলে আদি বেগ কত, 0। ধরো এই বস্তুটা কি আছে, স্থির আছে, তাহলে আদি বেগ 0, তাহলে শুধুমাত্র সূত্র কি হবে, হাফ এ স্কয়ার। এখন তুমি এই যে এই এস এর সমীকরণে যে মানটা পাইছো, এস ইকুয়াল টু ভিটি, তাহলে এক্স প্লাস ভিটি ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কয়ার। তাহলে আমার এক্স এর মান দেওয়া থাকবে, তো এখন তুমি সমীকরণ থেকে খুব সহজে কিন্তু টি এর মান বের করতে পারবা। এখন দেখো টি এর মান আমরা বের করবো, দেখো টি এর এখানে কি আছে, একটা দ্বিঘাত সমীকরণ আছে না, দ্বিঘাত সমীকরণ সমাধান করলে তুমি কিন্তু ওখানে টি এর মান বের করতে পারবে, এবং তুমি খুব সহজে বলতে পারবা যে আসলে ধরতে পারবে কি পারবে না। এখন এখান থেকে টি এর মান যে দুটো আসে, তাহলে যদি গাড়ির ক্ষেত্রে হয় যাত্রাপথে কতবার মিলিত হবে এই টাইপের প্রশ্নে, টি এর মান দুটো আসলে আমরা কি বুঝবো, যাত্রাপথে দুইবার দেখা হবে। আর যদি টি এর মান কি আসে একটা আসে, যাত্রাপথে কয়বার দেখা হবে, একবার দেখা হবে। এবং তুমি এখান থেকে দেখবা যে কতটুকু পথ অতিক্রম করছে বের করার পর, যে আমার এই পয়েন্টে বাঘ এবং কি হরিণ আছে, দুইজন কি কতটুকু পথ অতিক্রম করছে তারা, এবং ধরতে পারবে কি পাবে না, টি এর মান বের করে এক্স এর মান বের করবা, এবং টোটাল দূরত্ব কে কত পথ অতিক্রম করলো। তাহলে পথ অতিক্রম করলে তাহলে যদি একই সময় তারা ওই পয়েন্টে যেতে পারে তাহলে ধরতে পারবে, আর যদি একই সময় যেতে না পারে তাহলে কি ধরতে পারবে না। তো এবার চলো আমরা ঢাকা বোর্ড 15 একটা প্রশ্ন দেখে আসি। একটা ইঁদুর আছে, আমরা নাম দিচ্ছি কি জেরি, এবং বিড়াল আছে, বিড়ালের নাম দিচ্ছি কি ভাই টম। এখন চলো আমরা মজায় মজায় এই ম্যাথটা খুব সহজে দেখে আসি। প্রশ্ন হচ্ছে যে আমার ইঁদুরটি যেখানে আছে তার সামনে রুটি রাখা আছে কত মিটার দূরে,
16 মিটার দূরে এবং ইঁদুরের 9 মিটার পিছন থেকে একটা বিড়াল আছে। এখন প্রশ্ন হচ্ছে কে আগে রুটিটি সংগ্রহ করতে পারবে, ইঁদুরটি আগে পারবে নাকি বিড়ালটি আগে পারবে? এখন দেখো আমার প্রশ্নে কি দেওয়া আছে, ইঁদুরটি কত বেগে দৌড়াচ্ছে, 0.4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তাহলে ইঁদুরের যেহেতু বেগ আছে তাহলে এটা কি অবশ্যই সমবেগে দৌড়াচ্ছে। এবং আমাদের এখানে যে বিড়ালটি দেওয়া আছে তাহলে বিড়ালটি দেখো ত্বরণের মান দেওয়া আছে, তাহলে বিড়ালটি কি সমত্বরণে গতিশীল। এখন প্রশ্ন হচ্ছে কে আগে রুটিটি সংগ্রহ করতে পারবে। তো এই টাইপের প্রবলেম আসলে আমরা টি এর মান বের করবো, যে কার ক্ষেত্রে সময় কম লাগে সে আগে রুটিটি সংগ্রহ করতে পারে। তো চলো আমরা দুটা ক্ষেত্র নিব, একটা হচ্ছে আমাদের বিড়ালের ক্ষেত্রে, একটা কি ইঁদুরের ক্ষেত্রে। আমরা প্রথমে দেখবো হচ্ছে ইঁদুরের ক্ষেত্রে। ইঁদুরটি কিভাবে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। সমবেগের সূত্র কি জানি আমরা ভাইয়া, এস ইজিক্যাল টু ভিটি। তাহলে বলো তো ভাইয়া এস এর মান কত দেওয়া আছে আমাদের ইঁদুরের জন্য, 16 মিটার, অতটুকু অতিক্রম করতে 16 ইকুয়াল টু ভি এর মান কত 0.4 আর টি কত টি। তাহলে অতএব টি ইজিক্যাল টু কত আসে, তাহলে 16 ভাগ 0.4 40 সেকেন্ড। তাহলে দেখো তো ভাই ইঁদুরটি রুটি সংগ্রহ করতে কত সময় লাগবে, 40 সেকেন্ড লাগবে। এবং আমাদের বিড়ালের ক্ষেত্রে বিড়ালটি কিভাবে যাচ্ছে, সমত্বরণে। তাহলে সমত্বরণের সূত্র কি বলছিলেন, একটাই সূত্র ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখন বিড়ালটা কি অবস্থায় আছে, স্থির অবস্থা, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে। তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে হাফ এ টি স্কয়ার, ইউটি কত হয়ে যাবে 0। তাহলে এস ইকুয়াল টু কত হবে, হাফ এ টি স্কয়ার। তাহলে এস মানে কত, বিড়ালটি কতটুকু পথ অতিক্রম করবে, টোটাল পথ কত 9 মিটার 16 মিটার, যোগ করলে কত হয় 25 মিটার, ইকুয়াল টু 1/2 ইনটু এ কত দেওয়া আছে 0.02 ইনটু টি স্কয়ার। তাহলে অতএব কাটাকাটি করলে টি স্কয়ার ইজিক্যাল টু কত আসে 2500। তাহলে টি ইজিক্যাল টু রুট ওভার 2500 ইকুয়াল টু 50 সেকেন্ড। তাহলে দেখো বিড়ালের লাগে কত সেকেন্ড, 50 সেকেন্ড, ইঁদুরের লাগে কত সেকেন্ড, 40 সেকেন্ড। তাহলে কে আগে রুটি সংগ্রহ করতে পারবে, অবশ্যই ইঁদুর আগে রুটি সংগ্রহ করতে পারবে। কিন্তু যখন দেখো এখানে ইঁদুর কি করছে, রুটি কিন্তু খাচ্ছে বসে থেকে, বিড়াল এসে ইঁদুরকে ধরে ইঁদুরকে খেয়ে নিবে। টাটা। পড়ন্ত বস্তুর সূত্র বলি। তো পড়ন্ত বস্তুর সূত্রগুলো ছিল ওগুলো কোন বিজ্ঞানী দিছিল, বিজ্ঞানী গ্যালিলিও। তো কি ছিল বিজ্ঞানী গ্যালিলিওর সেই পরীক্ষাটা, দেখো আমাদের কাগজ সবাই। মনে করো দুটা বস্তু, একটা কি হালকা বস্তু হবে আর একটা কি ভারী বস্তু। তাহলে যদি আমরা এই যে এখানে কোনো মাধ্যম আছে না নাই, আছে, কি মাধ্যম আছে, বায়ু মাধ্যম আছে। তো বায়ু মাধ্যমে ধরো একটা হালকা বস্তু একটা ভারী বস্তুকে যদি আমরা ফেলে দিই ভূমিতে, তাহলে কি দেখতে পাবো আমরা, যে হালকা বস্তুটা পরে ভূমিতে পতিত হবে এবং ভারী বস্তুটা কি হবে আগে ভূমিতে পতিত হবে। তার মানে কি এখানে বাতাসের বাধা বা আরো আদার্স কোনো কারণ আছে যার জন্য, বা একটা বস্তু ভর বেশি একটা বস্তু ভর কম, যার জন্য ভারী বস্তুটার বাতাসের বাধা কম, কিন্তু হালকার ভর কম হওয়ার জন্য ওখানে বাতাসের বাধা কি হচ্ছিল বেশি, যার জন্য হালকা বস্তুটা পরে মাটিতে পড়ে এবং ভারী বস্তুটা কি আগে মাটিতে পড়ছিল। কিন্তু আমরা যদি এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা যদি কোথায় করি, বায়ু শূন্য মাধ্যমে করি, কি করি ভাই আমরা বায়ু শূন্য মাধ্যমে করি, তাহলে কি ঘটনা ঘটবে, আমাদের হালকা বস্তু এবং ভারী বস্তু দুটো একই সময় কি হবে ভূমিতে পতিত হবে। তো বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তু কয়টা সূত্র দিয়েছিল, তিনটা সূত্র দিয়েছিল। কয়টা সূত্র দিয়েছিল ভাইয়া, তিনটা সূত্র দিয়েছিল। তো আমরা প্রথম সূত্রটা দেখবো এখন। পরন্ত বস্তু কি সূত্র, প্রথম সূত্র ফার্স্ট ল, স্থির অবস্থান হতে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। আমরা কি বললাম ভাইয়া, স্থির অবস্থান হতে বিনা বাধায় মুক্ত হয় পরন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। বোঝা গেছে? তার মানে কি, যদি বস্তুটা কি থেকে পড়ে, স্থির অবস্থান থেকে পড়ে এবং বস্তুটা কিভাবে পড়বে মুক্ত ভাবে পড়বে এবং যার উপর কোনো কি থাকবে না, বাধা থাকবে না, তখন কি করবে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে আমাদের কি ভাই পরন্ত বস্তুর প্রথম সূত্র। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কি বলছে, এখানেও মোটামুটি দেখো স্থির অবস্থান হতে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক।
তাহলে আমরা কি বলতে পারি এখানে দেখো, স্থির অবস্থান হতে বিনা বাধায় মুক্ত হয় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত যে বেগ, এই বেগের মানটা কি হবে, ওই সময়ের কেমন সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ভি সমানুপাতিক টি। বেগের সাথে টাইমের সম্পর্ক কেমন, সমানুপাতিক। এখন সমানুপাতিক মানে কি আমরা বুঝি, সমানুপাতিক মানে কি, সমানুপাতিক মানে সমান সমান। এখন সমান সমান মানে কি, আসলে সমান সমান এটা না, কিন্তু ধরো এরকম, এটা একটা দাঁড়িপাল্লা, তো দাঁড়িপাল্লার এক পাশে যদি আমরা ভর বাড়াই দিই, তাহলে অপর পাশটা কি হয়, চেয়ে যায় না। তাহলে এক পাশে যদি বাড়াও, তাহলে আরেক পাশে কি হবে, কমে যায়। কিন্তু এরকম না, কিন্তু সমানুপাতিক মানে তুমি যদি এ পাশে ভর দাও, তাহলে ওই পাশে কি দিতে হবে, ভর দিতে হবে। কেন, কারণ ধরো দাঁড়িপাল্লা কি থাকে, সমান থাকে, দুই পাশে সমান, নরমালি ঝুলাই রাখবা। তুমি যদি এখানে 5 কেজি দাও, তাহলে ওখানে কি দিতে হবে, 5 কেজি। তার মানে তুমি এ পাশে যদি বাড়াও, তাহলে এই পাশে কি করতে হবে, বাড়াতে হবে। এ পাশে কমালে এ পাশে কি করতে হবে, কমাতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো আমরা তৃতীয় সূত্র লিখবো। তৃতীয় সূত্রটা কি ছিল, স্থির অবস্থান হতে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে কি বলছে এখানে, যে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময় কেমন, বর্গের সমানুপাতিক। তার মানে কি, এই সমানুপাতিক টি স্কয়ার। দূরত্বের সাথে সময় সম্পর্ক কেমন, এখানে বর্গের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময় কেমন হয়, বর্গের সমানুপাতিক। আমরা দুটো সূত্র পেলাম, একটা পেলাম কি, ভি সমানুপাতিক টি, আর একটা কি পেলাম, এই সমানুপাতিক টি স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের সূত্র দরকার, যেহেতু সমানুপাতিক সম্পর্ক উপর উপর সেম হবে, তাহলে v1 বাই v2 ইকুয়াল টু কত হয়, t1 বাই t2। এটা একটা সূত্র আমরা এখান থেকে লিখতে পারি। আর এখান থেকে লিখতে পারবো h1 বাই h2 ইকুয়াল টু t1 স্কয়ার বাই t2 স্কয়ার। এই হচ্ছে আমাদের দুটো সূত্র, পড়ন্ত বস্তুর সূত্র। তাহলে এই দুটো সূত্র থেকে আমাদের এমসিকিউ তে কিন্তু ম্যাথ আসে। প্রথম সেকেন্ডে ধর 5 মিটার দূরত্ব অতিক্রম করে, দ্বিতীয় সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে, এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসতে পারে। তখন আমরা কোন ল দ্বারা করব, এই যে এই ল দ্বারা অঙ্কগুলো করব। তো দেখো দূরত্বের সাথে সময় সম্পর্ক কেমন, বর্গের সমানুপাতিক। তো যদি বলে এই সমানুপাতিক টি স্কয়ার, এর গ্রাফ কেমন হবে, অথবা এর সমানুপাতিক টি স্কয়ারের গ্রাফ কেমন হবে, মানে দূরত্বের সাথে কার সময়ের গ্রাফ কেমন হয়। তাহলে আমরা সূত্র বলছিলাম না, যে s ইকুয়াল টু ut প্লাস হাফ a টি স্কয়ার। তাহলে আমরা আদি বেগ যদি শূন্য হয়, তাহলে s ইকুয়াল টু হাফ a টি স্কয়ার। এখানে গ্রাফ হবে কেমন, এই যে দেখো পরাবৃত্তের মতো। কিসের মতো, হ্যাঁ পরাবৃত্তের মতো। এটা মনে রাখবা, এই গ্রাফটা কিসের মতো, পরাবৃত্তের মতো। কেন, কারণ দেখো একটা রাশি এখানে টি, আরেকটাকে এস, তাহলে পাওয়ার কত, এস এর 1 আর টি এর পাওয়ার কত 2। তাই মনে রাখবা, এদিকে যদি এস হয়, এদিকে টি হয়, যার পাওয়ার 1 গ্রাফটা তার দিকে মুখ করে থাকবে। দেখো কার দিকে মুখ করে আছে, এস এর দিকে। এই গ্রাফটাকে আমরা কি বলি, পরাবৃত্ত আকৃতির গ্রাফ।